আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে আমার আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো এবং সুস্থ আছি। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, বিশেষ করে আমার সায়েন্স শিক্ষার্থী বন্ধুদের জন্য, এসএসসি এবং 9-10-এ যারা এখনো অধ্যয়নরত আছে। আমি প্রথম একটা ক্লাস নিয়েছিলাম বায়োলজির উপরে, অর্থাৎ জীববিজ্ঞানের উপরে, ক্লাস 9-10-এর জীবন পাঠ। আজকে আমরা এই দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে, আমরা সেদিন কিন্তু বলেছিলাম যে জীবের জীবের কোনো ধরন নিয়ে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে জীববিজ্ঞানকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটি ছিল প্রাণী বিজ্ঞান আর একটি ছিল উদ্ভিদ বিজ্ঞান, অর্থাৎ জুলজি এবং বোটানি। আর জীবের কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হয়, যদি স্পেসিফিক কোনো একটি দিক নিয়ে আলোচনা করতে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বায়োলজি এই সাবজেক্টকে দুটো ক্লাসিফিকেশন করতে পারি। একটি ছিল ফলিত জীববিজ্ঞান, আরেকটি ছিল ভৌত জীববিজ্ঞান, অর্থাৎ অ্যাপ্লাইড জিওলজি এবং পিওর বায়োলজি এবং অ্যাপ্লাইড বায়োলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে এই যে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এই দুটো বিষয়ের যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অনেক শাখা প্রশাখা আছে। ভৌত জীববিজ্ঞানের মধ্যে কিন্তু অনেক শাখা প্রশাখা আছে এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে কিন্তু অনেক শাখা প্রশাখা আছে। আমি আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো আমরা ধৈর্য সহকারে সেই আলোচনা দেখি এবং শুনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ভৌত জীববিজ্ঞান, অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের যে আলোচনা করা হয়ে থাকে, এই আলোচনার বিশেষ করে অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো শাখা প্রশাখা থাকে। এর মধ্যে অনেকগুলো শাখা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে অঙ্গ সংস্থান একটি শাখা, মরফোলজি মানে অঙ্গ সংস্থান। এটি একটি স্বতন্ত্র একটি শাখা বা একটা বিষয়, যেটা জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন এই নিয়েই কিন্তু আলোচনা করা হয় এই বিষয়ে, বিশেষ করে অঙ্গসংস্থান বিষয়ে। এছাড়া আমরা জানি দেহের বাহ্যিক বর্ণনার যে বিষয়, এটাকে বলা হয় বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, এবং দেহের অভ্যন্তরীণ কোনো কিছু নিয়ে যখন বর্ণনা করা হয়, সেটাকে বলা হয় আন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে শ্রেণীবিন্যাস বিদ্যা। আমরা কিন্তু ভৌত জীববিজ্ঞানকে যে অনেকগুলো ক্লাসিফিকেশন করছি, তার দ্বিতীয়টা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, ট্যাক্সোনমি। অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু অসংখ্য প্রাণী আছে, জীব মণ্ডল আছে, যাদেরকে আমরা স্পেসিফিকভাবে যদি আলোচনা করতে যাই, অবশ্যই সেখানে কিন্তু শ্রেণীবিন্যাস বিদ্যাটা আসে। অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি সমূহ এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই এই ট্যাক্সোনমি এই বিষয়টি চলে আসে। অর্থাৎ ট্যাক্সোনমির উপরে, অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যার উপরে একটা স্বতন্ত্র শাখা কিন্তু গড়ে উঠেছে, যেটা আমরা জানি শ্রেণীবিন্যাস বিদ্যা নামে পরিচিত বা ট্যাক্সোনমি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শারীরবিদ্যা একটা ফিজিওলজি একটা সাবজেক্ট আলাদাভাবে আছে। এই ফিজিওলজি বা শারীরবিদ্যার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়ে থাকে, সেগুলো জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যেমন শ্বসন, রেশন, সালোক সংশ্লেষণ, এই সকল বিষয় নিয়ে কিন্তু এই শাখায় আলোচনা করা হয়। এবং এগুলোর বিশেষ করে জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণও কিন্তু এই শারীরবিদ্যা বা ফিজিওলজি সাবজেক্টের মধ্যে বর্ণনা করা হয়ে থাকে। এবং হিস্টোলজি, আমরা জানি হিস্টোলজি, যার বাংলা অর্থ হচ্ছে কলাস্থান বিদ্যা। এই হিস্টোলজি বলতে সাধারণত জীবের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী কেই বোঝায়। অর্থাৎ হিস্টোলজির মধ্যে টিস্যুর গঠন আলোচনা করা হয়ে থাকে, টিস্যুর বিন্যাস আলোচনা করা হয়ে থাকে, এবং টিস্যুর যে কার্যাবলী আছে, কাজসমূহ আছে, এগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয় হিস্টোলজি। এবং ভ্রূণবিদ্যা, যেটা আমরা জানি এমব্রায়োলজি, এই এমব্রায়োলজি জনন কোষের উৎপত্তি, তারপরে নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি। আমরা জানি যে ডিম্বাণু এবং শুক্রাণু যখন মিলিত হয়, তখন নিষিক্ত করে, নিষিক্ত হলে কি জাইগোট সৃষ্টি হয়, জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, এর গঠন, পরিস্ফুটন ইত্যাদি নিয়ে কিন্তু এই এমব্রায়োলজি
এই সাবজেক্টটাই আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভৌত জীববিজ্ঞানের আরও অনেকগুলো শাখা আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোষবিদ্যা একটা ভৌত জীববিজ্ঞানের একটা ক্লাসিফিকেশন, যেটা সাইটোলজি নামে পরিচিত। আসলে সাইটোলজি বলতে জীবদের কোষের গঠন। আমরা জানি সাইটোলজি মানে হচ্ছে কি, জীবদের একবারে কোষ নিয়েই আলোচনা করা হয়ে থাকে। কোষের কার্যাবলী, কোষের বিভাজন, এই সকল বিষয় কিন্তু এই সাইটোলজির মধ্যে থাকে। এরপরে চলে আসে জেনেটিক্স, যেটা বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব। বংশগতিবিদ্যা আসলেই আমাদের মনে পড়ে যায় মেন্ডেলিসের কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করতে গেলে এই সাবজেক্টটায় চলে আসে। অর্থাৎ এই সাবজেক্ট মানে হচ্ছে কি, জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এরপরে আসে যে বিবর্তনবিদ্যা বা ইভোলিউশন। ইভোলিউশন বা বিবর্তনবিদ্যা বলতে আমরা সেই বিষয়টাকেই বলে থাকি যেটা পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং জীবের যে ক্রমবিকাশ, এই তথ্য সমূহ আলোচনাগুলো এই শাখার মধ্যে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বা ইকোলজি বলতে প্রাকৃতিক পরিবেশের সাথে যে জীবের একটা আন্তঃসম্পর্ক। এই যে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই মহাবিশ্বে, যে প্রাকৃতিক একটা ন্যাচারাল পরিবেশ, এই ন্যাচারাল পরিবেশের সাথে আমরা জীব মণ্ডলী যে একটা আন্তঃসম্পর্ক আছে, এই আন্তঃসম্পর্কটা নিয়েই কিন্তু আলোচনা করা হয় এই বাস্তুবিদ্যা বা ইকোলজি সাবজেক্টের মধ্যে। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি মানে হরমোন বিদ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হরমোন বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি সেই বিষয়টাকে বলা হয় যেটা হরমোন নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ জীবদেহে আমরা জানি হরমোন আছে, এই হরমোনের কার্যকারিতা বিষয়ক জ্ঞান নিয়ে যে আলোচনা করা হয়, সেই আলোচনাটাই হচ্ছে কি হরমোন বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি। এরপর আছে বায়োজিওগ্রাফি অর্থাৎ জীব ভূগোল বিদ্যা। জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি বলতে যে শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখার জীবের বিস্তৃতি, তারপরে যে পরিবেশের সাথে জীবের যে অভিযোজন সম্পর্ক, এগুলো কিন্তু আলোচনা করা হয়ে থাকে এই বায়োজিওগ্রাফি অধ্যায়ের মধ্যে। অর্থাৎ জীবের ভৌগোলিক যে বিস্তার, কার সাথে, ভূমণ্ডলের সাথে, এই যে ভূমণ্ডলের সাথে জীবের যে বিস্তার, এই সম্পর্কে আলোচনা, এর শ্রেণীবিভাগ আলোচনা, সেগুলোই কিন্তু জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভৌত জীববিজ্ঞানের অনেক শাখা প্রশাখা দেখলাম এবং সেই শাখার কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলো কিন্তু আমরা দেখলাম। এখন আমরা ফলিত জীববিজ্ঞান, অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সে একটি ছিল প্রাণী বিজ্ঞান, একটি ছিল উদ্ভিদ বিজ্ঞান। আর জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হয়, স্পেসিফিক কোনো একটা সাইড নিয়ে আলোচনা করতে গেলে তখন জীববিজ্ঞানকে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। সেই ভৌত জীববিজ্ঞান আমি অনেকগুলো শাখা প্রশাখা তোমাদের সামনে আলোচনা করলাম। এবার দ্বিতীয় যে শাখা সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই ফলিত জীববিজ্ঞানের কিন্তু অনেক শাখা প্রশাখা আছে, যেমন কি প্যালান্টোলজি অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ্যা। এই প্যালান্টোলজি বা প্রত্নতত্ত্ববিদ্যা তাকেই বলা হয় যে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত যে বিজ্ঞান। অনেক আগের ইতিহাস সেই জীবের, এখন তো অনেক জীব বিলুপ্ত হয়ে গেছে, অনেক জীব, লক্ষ লক্ষ জীব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। সেই অনেক আগেকার সেই জীবগুলো এখন হয়তো নেই, অনেক জীব বিলুপ্ত হয়ে গেছে। সেই অনেক আগের জীব সম্পর্কে, সেই প্রাগৈতিক জীবের বিবরণ সম্পর্কে আলোচনা, জীবাশ্ম সম্পর্কে আলোচনা এই প্রত্নতত্ত্ববিদ্যাতে বা প্যালান্টোলজিতে আলোচনা করা হয়ে থাকে এবং স্বতন্ত্র একটি শাখাও কিন্তু গড়ে উঠেছে, যেটার নামই হচ্ছে প্যালান্টোলজি। এরপরে যেটি আছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স একটা স্বতন্ত্র শাখা, এখানে জীবের পরিসংখ্যান নিয়েই কিন্তু আলোচনা করা হয়, এজন্য এটিকে জীব পরিসংখ্যান বিদ্যা বলা হয়। এরপরে চলে আসে প্যারাসাইটোলজি অর্থাৎ পরজীবী বিদ্যা। পরজীবী কথাটা আসলেই মনে হয় যেন পরের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজস্ব বা স্বয়ংসম্পূর্ণ না,
পরের উপর যে বসে বসে নিজেকে বাঁচিয়ে রাখে, সেই কথাটা কিন্তু মনে হয়ে যায় প্যারাসাইটোলজি বলতে গেলে। অর্থাৎ পরজীবীর জীবের জীবন প্রণালীটা কেমন, তার রোগ সম্পর্কিত বিজ্ঞানী কিন্তু এই পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। এরপরে চলে আসে মৎস্য বিজ্ঞান অর্থাৎ ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান বলতে তো আমরা একেবারেই বুঝি সহজ ভাষায়, যেটা মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, এরপরে এই মৎস্য সম্পদগুলোকে আবার সংরক্ষণ করা, এই সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে কিন্তু মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। এরপরে চলে আসে এন্টোমোলজি অর্থাৎ কীট তত্ত্ববিদ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীট তত্ত্ববিদ্যা বলতে বা এন্টোমোলজি বলতে কীট পতঙ্গের জীবন, তারপরে এই যে কীট পতঙ্গের শুধু অপকারী নাই, অনেক উপকারিতাও আছে, তারপরে ক্ষয়ক্ষতি এবং এই কীট পতঙ্গের দমন, এই সম্পর্কিত যে বিজ্ঞান সেটি হচ্ছে কীট তত্ত্ব বা এন্টোমোলজি, একটা স্বতন্ত্র শাখা। এরপরে চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভূফলিত জীববিজ্ঞানের মধ্যে আরও কিছু শাখা, যেমন অণুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব বিজ্ঞান বলতে যে ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক বা অন্যান্য যে অণুজীব সম্পর্কিত বিজ্ঞান, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। অণু বলতেই সেই ছোট্ট প্রাণীটাকেই বোঝায়, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই অণু বা মাইক্রোবায়োলজি। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়ে থাকে, যে ব্যাকটেরিয়া, তারপর আণুবীক্ষণিক অনেক ছত্রাক আছে, এছাড়াও অন্যান্য অনেক জীব আছে, অণুজীব আছে, যেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়। এরপরে আসে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান কৃষি বিষয়ক আলোচনা করা হয়ে থাকে। তারপরে চলেছে যে চিকিৎসা বিজ্ঞান যা মেডিকেল সায়েন্স, অর্থাৎ মেডিকেল সায়েন্স মানব জীবন, যেহেতু যার জীবন আছে তারই কিন্তু রোগ আছে, আর রোগ যখনই আসে তখনই কিন্তু তার একটা প্রতিকার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই যে মানব জীবনের রোগ শোক, তারপরে চিকিৎসা, এই সম্পর্কিত আলোচনায় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। এরপরে আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জিন প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে জিন প্রযুক্তি। আর বায়োকেমিস্ট্রি বলতে প্রাণ রসায়ন অর্থাৎ জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, এরপরে রোগ, এই সম্পর্কিত জ্ঞানই হচ্ছে কি প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলিত জীববিজ্ঞানের মধ্যে আরও কয়েকটি শাখা আছে, যেগুলো হচ্ছে কি পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বলতে বোঝায় পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যে পরিবেশে বাস করি, এই প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ সম্পর্কিত জ্ঞান অর্জনই হচ্ছে কি পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। এরপর আসে সামুদ্রিক জীববিজ্ঞান অর্থাৎ ওশেনোগ্রাফি, যেটা সামুদ্রিক জীববিজ্ঞান। সমুদ্রের মধ্যে যত জীবমণ্ডল বাস করে সেই সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ সামুদ্রিক জীবন নিয়ে সম্পর্কিত জ্ঞানটাই হচ্ছে কি ওশেনোগ্রাফি অর্থাৎ সামুদ্রিক জীববিজ্ঞান। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসে কি বন বিজ্ঞান অর্থাৎ ফরেস্ট্রি বলতে আমরা বন বিজ্ঞানকেই বুঝি, অর্থাৎ বনের মধ্যে অসংখ্য গাছপালা থাকে, এই গাছপালা সংরক্ষণ ব্যবস্থাপনা, এই সম্পর্কিত জ্ঞানই কিন্তু ফরেস্ট্রি, একটা বন বিজ্ঞান নামে একটা শাখা কিন্তু গড়ে উঠেছে। এরপরে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি। মানব এবং পরিবেশের কল্যাণে জীবের ব্যবহারে যে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। আজকে আমরা আধুনিক যুগ নয়, অত্যাধুনিক যুগে কিন্তু বসবাস করছি। এই যে অত্যাধুনিক যুগে বসবাস করছি কি টেকনোলজি ইউজ করে, অর্থাৎ মানব এবং পরিবেশের যে কল্যাণ, জীব ব্যবহারের যে প্রযুক্তি, এই সম্পর্কিত জ্ঞানই হচ্ছে কিন্তু বায়োটেকনোলজি। এরপরে ফার্মেসিটা আসলেই আমাদের অনেকেই জানা থাকে যে ফার্মেসিতে কি থাকে, ঔষধ শিল্প অর্থাৎ ঔষধ থাকে, সেখানে অনেক প্রযুক্তি বিষয়ক জ্ঞানও থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই প্রযুক্তি বিষয়ক জ্ঞান এবং ওষুধ শিল্প নিয়ে আলোচনায় হচ্ছে কি ফার্মেসি।
এরপরেও আরও কয়েকটি ফলিত জীববিজ্ঞানের মধ্যে শাখা প্রশাখা গড়ে উঠেছে, যেমন বন্য প্রাণীবিদ্যা অর্থাৎ ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ বলতে বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ বন্য প্রাণী বনে বাস করে, এই বনের মধ্যে যে বন্য প্রাণীগুলো থাকে সেই বন্য প্রাণী সম্পর্কিত জ্ঞানটাই হচ্ছে কি বন্য প্রাণীবিদ্যা অর্থাৎ ওয়াইল্ড লাইফ। এরপরে লাস্ট যে ফলিত জীববিজ্ঞানের মধ্যে সেটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়ো ইনফরমেটিক্স তাকেই বলা হয় যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান। এই যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান, যে তথ্য যেমন ক্যান্সার বিষয়ে বিশ্লেষণ করা হয়। এই ধরনের অনেক রোগ আছে, অনেক ডিজিজ আছে, যে ডিজিজগুলোকে জীবন থ্রেট করতে পারে, অর্থাৎ লাইফকে হয়তো মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই ধরনের অনেক কি আছে, ডিজিজ আছে। সেই ডিজিজগুলোকে সঠিকভাবে জানার জন্য অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর কিন্তু আজকে এই বিভিন্ন হাসপাতালগুলোতে বিভিন্ন উন্নত চিকিৎসক স্থানগুলোতে এই প্রযুক্তি নির্ভর করেই কিন্তু এই তথ্যগুলো পাওয়া যায়। ক্যান্সারের মতো মরণঘাতী ব্যাধিকেও কিন্তু আজ নির্ণয় করা সম্ভব হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্স যে সাবজেক্ট, যে শাখা, এই শাখার মধ্যে এই জ্ঞানগুলো কিন্তু আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আরও কিছু শাখা আছে যেগুলো আমাদের জানা দরকার, যেগুলো তোমাদের বিশেষ করে ক্লাস 9-10 যে বায়োলজি সাবজেক্টটি আছে, জীববিজ্ঞান বইটা আছে, এই জীববিজ্ঞান বইয়ে নেই। কিন্তু এই যে শাখা প্রশাখাগুলো আমাদের একটু জানা দরকার, বিশেষ করে জবে অ্যাডমিশন এবং ভাইবা ভর্সিতে কিন্তু এই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। যেমন প্রাইমারি স্কুলে যারা পরীক্ষা দেয়, বিশেষ করে প্রাইমারি স্কুল যারা পরীক্ষা দেয়, পাশাপাশি নিবন্ধন পরীক্ষা যারা অংশগ্রহণ করে, এছাড়াও অন্যান্য বিভিন্ন এক্সামে যারা অংশগ্রহণ করে, এই সকল ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তোমরা হয়তো যখন এক্সাম দিবে তখন কিন্তু বুঝতে পারবে। চলো আমি দেখি এখানে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেটা যেমন মৎস্য চাষ অর্থাৎ ফিশারি বা পিসিকালচার। হয়তো একটা প্রশ্নে হেডলাইনে দিয়ে দিল পিসিকালচার বলতে কি বোঝো। আসলে পিসিকালচার বলতে কি মৎস্য চাষ না মৌমাছি পালন না রেশম চাষ, এই ধরনের 4-5টা পয়েন্ট দিয়ে দিবে, তার উপরে থাকবে পিসিকালচার বা ফিশারি বলতে কি বোঝো। এই ধরনের শর্ট কোশ্চেন প্রতি বছর বেশ কিছু ইম্পর্টেন্ট জবগুলোতে আসে। তো আমরা একটু জেনে রাখি এগুলো, কারণ আমাদের কাজে লাগবে। মৎস্য চাষ বলতে ফিশারি বা পিসিকালচারকে বোঝানো হয়, অর্থাৎ পিসিকালচার বলতে মৎস্য চাষকে বোঝায়। মৌমাছি পালন যেটা এপিকালচার বলতেই মৌমাছি পালনটাকে বোঝায়। আর সেরিকালচার বলতে রেশম চাষ, আর প্রন কালচার বলতে চিংড়ি চাষ, এবং পার্ল কালচার বলতে মুক্তা চাষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মৎস্য চাষ বিশেষ করে পিসিকালচার এবং এপিকালচার আর সেরিকালচার, এই তিনটা যে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই তিনটা পয়েন্টস থেকে আসে। এরপরেও আরও কিছু পয়েন্টস আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো আমাদের হয়তো জানা দরকার। যেমন ব্যাঙ চাষ বলতে ফ্রগ কালচার, গবাদি পশুপালন যেটা অ্যানিম্যাল হাজবেন্ডারি, এবং পোলট্রি ফার্মিং বলতে হাঁস মুরগি পালনটাকে বোঝায়। পেস্ট কন্ট্রোল বলতে বালাই নিয়ন্ত্রণ, পাশাপাশি কনভারসেশন অফ ওয়াইল্ড লাইফ যেটা কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ বলতে বন্য প্রাণী সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম তোমাদের সামনে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ছিল, হয়তো আমরা অনেকেই জানি না। এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এই বিষয়গুলোর এক একটি সাবজেক্ট কিন্তু গড়ে উঠেছে। তোমরা যারা ক্লাস 9 এসএসসি বা ক্লাস 10-এ পড়ো, এসএসসি পরীক্ষার্থী দিবা, যখন তোমরা এগুলো কমপ্লিট করে হায়ার লেভেলে উঠবে, হায়ার এডুকেশন যখন তোমরা অ্যাচিভ করবে, সেই সময় তোমরা এই বিষয়গুলো কিন্তু আরও জানবে। হয়তো কোনো একটি বিষয় নিয়ে যখনই অনার্স করবে বায়োলজির, তখন কিন্তু তোমাদের সামনে এই বিষয়গুলো ফলিত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান, আমি যে অনেকগুলো শাখা প্রশাখা আলোচনা করলাম, তখন কিন্তু তোমরা এগুলো জানতে পারবে।
তো আশা করি আমার আজকের এই অনলাইন ক্লাস হয়তো তোমাদের কিঞ্চিত হলেও উপকার করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনায় পরবর্তী আমার অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। সো বেস্ট অফ লাক।